কিছু ব্যক্তিগত কারণের জন্য একটা লম্বা বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। তো এই লম্বা বিরতির পর আজকে একটা হার্ট চিলিং কেস নিয়ে চলে এসেছি হোমিসাইড ডায়েরিতে। আজকের হোমিসাইড ডায়েরির কেস সুদূর ইতালির ব্রোনো বলে একটা জায়গা আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ প্রচলিত। তো সেই জায়গায় একদিন জগিং করতে করতে একজন সেখানে দুটো কালো পলিথিনের বড় ব্যাগ দেখতে পায়। সেই ব্যাগ দুটো দেখে তার কৌতূহল জেগে ওঠে, আর সে সেখানে গিয়ে সেই ব্যাগ একটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটা কাটা হাত। খুব স্বাভাবিকভাবে আর 5 জন মানুষের মতো সেও সেটা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর ঘাবড়ে গিয়ে পুলিশকে ফোন করে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হয় আর খোঁজাখুঁজি করে আরো দুটো ব্যাগ সেখান থেকে উদ্ধার করে। তো এই মোট 4টে ব্যাগে টোটাল 18টা বডি পার্টস পাওয়া যায়। এই বডি পার্টস গুলো কোন একজন সাধারণ মানুষের ছিল না, ছিল অনলিফ্যান খ্যাত একজন অ্যাডাল্ট ফিল্ম অ্যাক্ট্রেস ক্যারেল মলটেসি। এবার এই ক্যারেল মলটেসির মতো বিখ্যাত কোন একজন অ্যাক্ট্রেসের এইরকম দশা কিভাবে হলো সেগুলো জানার জন্য আমাদের ক্যারেলের জীবন সম্পর্কে জানতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের হোমিসাইড ডায়েরি কেস অনলিফ্যান মার্ডার। 1995 সালে ইতালিতে ক্যারেলের জন্ম হয়। খুব ছোটবেলায় ক্যারেলের মা বাবার ডাইভোর্স হয়ে যায়। তো ক্যারেলের মা একাই ক্যারেলকে বড় করে তোলে। ক্যারেল ভীষণ হাসি খুশি সবার সাথে মিলে মিশে থাকতে পছন্দ করত। ক্যারেল নাচ গান ট্রাভেলিং এসব ভীষণ পছন্দ করত। 2015-তে ক্যারেল যখন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলো তখন ক্যারেলের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা তার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেয়। ক্যারেল প্রেগনেন্ট হয়, কিন্তু খুব অদ্ভুতভাবে ক্যারেল আর তার বয়ফ্রেন্ড ডিসাইড করে যে তারা এই বাচ্চাটার দায়িত্ব নেবে। এরপর ক্যারেল তার বয়ফ্রেন্ড আর তার বাচ্চাকে নিয়ে অন্য একটা শহরে শিফট হয়ে যায়। সেখানে ক্যারেল একটা শু স্টোরে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে জব শুরু করে। তার বয়ফ্রেন্ডও সেখানে জব পেয়ে যায়, দুজনেই জব করতে থাকে, তাদের বাচ্চাকে সামলাতে থাকে। এভাবে তাদের 3 জনের একটা ছোট সংসার খুব হাসি খুশি ভাবে চলতে থাকে। কিন্তু 2019-এ ক্যারেলের অন্য আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয়। ক্যারেলের বয়ফ্রেন্ড সেটা বুঝতেই পেরেছিল যে ক্যারেল তাকে চিট করছে। এরপর ক্যারেল তার বাচ্চার দায়িত্ব তার বয়ফ্রেন্ডকে দিয়ে সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। তো ক্যারেলের বাচ্চার দায়িত্ব ক্যারেল তার বয়ফ্রেন্ডের হাতে দিয়ে সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে শিফট হয়ে যায়। ক্যারেল তার ছেলেকে ছেড়ে এলেও সে পুরোপুরি কিন্তু তাকে ভুলে যায়নি। ক্যারেল তার নতুন বয়ফ্রেন্ডের সাথে থাকলেও সে তার ছেলের জন্য তার এক্স বয়ফ্রেন্ডকে ভরণ পোষণের টাকা পাঠাতো, আর তার সঙ্গে সে সময় করে তার ছেলের সাথে দেখা করত, তার সাথে সময় কাটাতো। এইভাবে সে মোটামুটি তার লাইফ কাটাচ্ছিল। কিন্তু এরপর আসে 2020 সালে প্যান্ডেমিক হিট করে। পুরো পৃথিবী একরকম দাঁড়িয়ে পড়েছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। বহু মানুষের মতো ক্যারেলেরও জব চলে যায়। সে তার ছেলের সাথে দেখা করা তো দূর, তার অসুস্থ মাকেও দেখতে আসতে পারেনি। তার টাকা পাঠানো ছাড়াও তার নিজের চলার মতো পয়সাও তার কাছে ছিল না। তাই সে ভাবলো কিভাবে খুব তাড়াতাড়ি পয়সা উপার্জন করা যায়। সে তখন ইউটিউবে একটা চ্যানেল করে, সে ব্লগিং করবে। সে সারাদিনে যা করতে লাগলো বাড়িতে বসে সেইগুলোই সে ইউটিউবে চ্যানেলে আপলোড করতে লাগলো। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে ইউটিউব থেকে রাতারাতি পয়সা কামানো এত সহজ ব্যাপার নয়, একটু সময় দিতে হবে। কিন্তু ক্যারেলের কাছে তৎক্ষণাৎ উপার্জনের রাস্তা চায়। আর ঠিক এমন সময় ক্যারেল বেছে নেয় অনলিফ্যানের রেজিস্ট্রেশন। এই অনলিফ্যান সম্পর্কে তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, এমন একটা জায়গা যেখানে মানুষজন রিকোয়েস্টের ভিত্তিতে ফটো বা ভিডিও আপলোড করে থাকে। এবার এই ফটো বা ভিডিও খুব নর্মাল হতো না, এগুলো অ্যাডাল্ট ফটো থাকতো বা অ্যাডাল্ট ভিডিওস, যেগুলো সামনের মানুষের রিকোয়েস্টের হিসেবে আপলোড করা হতো। ক্যারেল এই অনলিফ্যানে তার নিজের নামে অ্যাকাউন্ট করেনি। সে তার নিজের নামে অ্যাকাউন্ট না করে শার্লট অ্যাঞ্জি নামে একটা অ্যাকাউন্ট খোলে। আর দেখতে দেখতেই ক্যারেল সেখানে বেশ নাম কামাতে শুরু করে। তার ফলোয়ার্সও বাড়তে থাকে, তার রিকোয়েস্টও আসতে থাকে এবং ক্যারেল ফেমের সাথে বেশ কিছু অর্থ উপার্জন করতে শুরু করে। সে তখন বিভিন্ন ইন্টারভিউ দিতে শুরু করে, বিভিন্ন পার্টিতে যেতে শুরু করে। আর কথায় আছে
যে কিছু পেতে গেলে তোমাকে কিছু হারাতেও হয়। ক্যারেলকে কিন্তু অনেক কিছু হারাতে হয়েছিল, আর তার মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড, যার জন্য সে তার এক্স আর তার ছেলেকে ছেড়ে এসেছিল। সে ক্যারেলের এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসাটা মোটেও পছন্দ করেনি। সে তাকে ছেড়ে দেয় এবং তার সঙ্গে তার ফ্যামিলি মেম্বার্স বা তার বন্ধু বান্ধবরাও তার থেকে দূরত্ব তৈরি করে নেয়। কারণ এই পুরো দুনিয়াতেই এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারি না, বা আমরা করিই না বলা যায়। তো ঠিক ক্যারেলের সাথেও সেরকমই হয়েছিল। এবার ক্যারেল এই ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ার পর ক্যারেল কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে জানায় যে ক্যারেল এই ইন্ডাস্ট্রিতে পুরোপুরি থেকে যাওয়ার জন্য আসেনি। ও এখানে এসেছে বেশ কিছু টাকা উপার্জন করে নেওয়ার জন্য, মানে এই টাকা উপার্জনের পর সে ফিরে যাবে তার পুরোনো লাইফে, আর তার যে ড্রিমসগুলো, তার যে স্বপ্নগুলো ছিল যেগুলো সে ফুলফিল করতে পারেনি, সে সেইগুলো নিয়ে কাজ করতে চায়। ক্যারেল কিন্তু তার কথা মতো সেই ইন্ডাস্ট্রি ছেড়ে সে নতুনভাবে 15,000 লোকের একটা ছোট্ট শহর, যেখানে ক্যারেল শিফট করেছিল, আর একটা পারফিউম শপে অ্যাজ এ সেলস কনসালটেন্ট ক্যারেল জব নেয়। ক্যারেল কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিটা থেকে ঢোকা যতটা সহজ, সেখান থেকে বেরোনো তার থেকে অনেক 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 বেশি কঠিন। তো ক্যারেলও সেই জায়গা থেকে সে আর সেখানে থাকতে না পেরে সে তার পুরনো সেই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতেই ক্যারেল আবার ফিরে যায়। তখন ক্যারেলের পরিচয় হয় ডেভিড ফন্টেনার সঙ্গে। ডেভিড ফন্টেনা একজন ব্যাংকে কর্মচারী হওয়া সত্ত্বেও তার কিন্তু ইন্টারেস্ট ছিল ফটোগ্রাফিতে, আর সেই ফটোগ্রাফি কিন্তু আর 5টা সাধারণ ফটোগ্রাফির মতো নয়। সে অ্যাডাল্ট ফটোগ্রাফি করতে ভালোবাসতো। সে বিভিন্ন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খুঁজে বার করে তাদেরকে টাকা দিত, তাদেরকে পে করে সে তাদের নুড ফটোগ্রাফি পর্যন্ত করত। এবার সে ক্যারেলের সঙ্গে যোগাযোগ করে, ক্যারেল তার ফটোগ্রাফিতে রাজি হয়। এরকম ভাবে আস্তে আস্তে এই ফটোগ্রাফি ক্রমশ সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্টে পরিণত হতে শুরু করে। এবার এদের এই সম্পর্কটা ধীরে ধীরে একটা ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। ডেভিড ক্যারেলের জন্য তার গোছানো সংসার ছেড়ে তার বউকে ডাইভোর্স দিয়ে সে ক্যারেলের সঙ্গে থাকবে বলে চলে আসে। আর এরপর ক্যারেল আর ডেভিডের সম্পর্কটা শুধুমাত্র একটা নর্মাল রিলেশনশিপে না থেকে, মানে একটা লাভ রিলেশনশিপে না থেকে, সেটা একটা বিজনেস পার্টনার রিলেশনশিপে পরিণত হয়। আর এরকম বেশ কিছুদিন চলার পর ক্যারেলের তার এক কলিগ স্যালভাটোর ডালভির সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। স্যালভাটোর ক্যারেলকে ভালোবেসে তাকে প্রপোজাল দেয়। ক্যারেল তাতে রাজিও হয়ে যায়, আর ক্যারেল ডিসাইড করে যে সে এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি এবার চিরতরে ছেড়ে দেবে, আর স্যালভাটোরকে বিয়ে করে সে তার পুরনো শহরে ফিরে যাবে, যাতে সে তার ছেলেকে দেখাশোনা করতে পারে বা তার খেয়াল রাখতে পারে। এবার তার মাথায় আসে যে সে ডেভিডের থেকে কিভাবে নিজেকে বের করে আনবে। 2022 সালে এই সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। এই 2022 সালে ইতালির ব্রোনোতে যে 4টে ব্যাগ পাওয়া গেছিল, আর তাতে যে 18টা বডি পার্ট ছিল, সেই বডি পার্টস গুলো আর কারো নয়, বরং ছিল ক্যারেলের। এবার এটা কিভাবে জানা গেল? কারণ যে বডি পার্টস গুলো সেখানে উদ্ধার হয় সেইগুলো এতটাই ক্ষতিগ্রস্ত ছিল, বা বলা যেতে পারে যে কেউ সেটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করার চেষ্টা করেছিল, যাতে পুলিশ কোনোভাবেই শনাক্তকরণ না করতে পারে। ফরেন্সিক টেস্টের পর জানা যায় যে এইগুলো একজন মহিলার, এবং যার হাইট 5 ফুট মতো, আর যার চুল কালো ছিল। তার পুরো শরীরে 11টা ট্যাটু পাওয়া যায়। কিছু ট্যাটু তো চামড়া মাংসের সাথে খাবলে বের করে ফেলা হয়। ফরেন্সিক রিপোর্ট থেকে এটাও জানা যায় যে এই দেহর টুকরোগুলো যার, তাকে কিন্তু প্রায় 1 মাস আগেই হত্যা করা হয়েছিল, আর সেটাকে ফ্রিজারে রাখা হয়, সুযোগ বুঝে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ এই সমস্ত তথ্য পাবলিকলি রিলিজ করে দেয়, যাতে কেউ যদি তাকে চিনে থাকে তাহলে সে সামনে থেকে যোগাযোগ করবে আর ইনভেস্টিগেট করতে সুবিধে হবে। এইরকম অবস্থায় একজন সাংবাদিক অ্যান্ড্রিয়া টর্টেলি বলে, সে এই কেসটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট দেখাতে শুরু করে। সে পুলিশের ইনভেস্টিগেশন ছাড়াই সে নিজেই
ইনভেস্টিগেট করতে থাকে যে এটা যদি কারো 1 মাস আগে হয়ে থাকে তাহলে 1 মাস ধরে কি তার পরিবারের কেউ তার খোঁজ খবর করলো না, আর যদি না করে থাকে তাহলে কেন। এই সমস্ত বিষয়টা তাকে কিন্তু ভীষণ কৌতূহলের মধ্যে ফেলেছিল, আর সে নিজে থেকে ইনভেস্টিগেট করতে শুরু করে। এইরকম একটা সময় একজন সাধারণ মানুষ সামনে থেকে যোগাযোগ করে আর জানায় যে যে বডি পার্টস গুলো বা যে ট্যাটুটা দেখানো হয়েছে সেই ট্যাটুর ভিত্তিতে সে চিনতে পেরেছে যে এই বডি পার্টস গুলো কার। সে জানায় যে এই বডি পার্টস গুলো ছিল অ্যাডাল্ট ফিল্ম অ্যাক্ট্রেস শার্লেট অ্যাঞ্জি। তোমাদেরকে আগেই জানিয়েছি যে ক্যারেল অনলি ফেমে যে অ্যাকাউন্টটা করেছিল সেই অ্যাকাউন্টটা শার্লেট অ্যাঞ্জি নামে খুলেছিল। তো সেই অ্যাকাউন্টে তার যে 50,000 ফলোয়ার ছিল বা ফ্যান্স ছিল তারা কিন্তু ক্যারেলকে এই শার্লেট অ্যাঞ্জি নামেই চেনে। তাই যে বা যারা জানিয়েছিল যে এই বডিটা শার্লেট অ্যাঞ্জি তারা কিন্তু আসলে ক্যারেলের কথাই জানায়। এবার এই তথ্য থেকে অ্যান্ড্রিয়া শার্লেট অ্যাঞ্জি যে এজেন্সির হয়ে কাজ করত সেই এজেন্সির নাম্বার জোগাড় করে সেখানে কল করে, জানায় যে হ্যাঁ ক্যারেল এখানে কাজ করতো আর ক্যারেলের নাম্বারও সে অ্যান্ড্রিয়াকে দিয়ে দেয়। সে এটাও জানায় যে এতদিন ধরে ক্যারেলের কোনো খোঁজ নেই। ক্যারেলের নাম্বার অ্যান্ড্রিয়ার হাতে আসে তখন অ্যান্ড্রিয়া একটা প্ল্যান করে এই ক্যারেলের নাম্বারটা কার কাছে আছে আদৌ সেটা আছে কিনা বা চলছে কিনা সেটা জানা। তো সে সেখানে মেসেজ করে, তো সেই মেসেজ রিসিভড হয় আর তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে রিপ্লাইও আসে। কারণ যে ক্যারেলের ফোনটা ব্যবহার করছিল সেটা জানে না যে ক্যারেলের বডি অলরেডি পাওয়া গিয়েছে এবং পুলিশ সেটা নিয়ে ইনভেস্টিগেট করছে। অ্যান্ড্রিয়া সেই মেসেজে লেখে যে অ্যান্ড্রিয়া একজন সাংবাদিক এবং সে ক্যারেলের মানে শার্লেট অ্যাঞ্জির একটা ইন্টারভিউ করতে চায়। সামনে থেকে রিপ্লাই আসে যে না, সে করতে চায় না। অ্যান্ড্রিয়া খুব স্বাভাবিকভাবেই বুঝে গিয়েছিল যে এই যে রিপ্লাই করছে সেই আসলে হচ্ছে ক্যারেলের মার্ডারার। তো সে এবার ব্যাপারটাকে একটু ঘুরিয়ে সে জানায় যে ক্যারেলের বডি অলরেডি পুলিশ উদ্ধার করেছে। এবার ক্যারেল আদতেও বেঁচে আছে কিনা সেইটাই জানার জন্য অ্যান্ড্রিয়া এই কথোপকথনটা চালাচ্ছে। এই কথাটা শোনা মাত্রই সামনের দিক থেকে ফোন সুইচ অফ করে দেওয়া হয়। সেখান থেকে আর কোনো রকম রিপ্লাই আসেনি। 25শে মার্চ 2022 অ্যান্ড্রিয়া তার ইনভেস্টিগেশনের সমস্ত কিছু পুলিশের হাতে হস্তান্তরিত করে। আর 27শে মার্চ পুলিশের কাছে হঠাৎই ডেভিড আর স্যালভাটর দুজনেই মিসিং রিপোর্ট লেখাতে আসে। এই মিসিং রিপোর্ট লেখাতে এলে পুলিশ দুজনকেই ইন্টারোগেট করতে শুরু করে আর এই ইন্টারোগেশন চলে নেক্সট ডে অবধি। এই লম্বা ইন্টারোগেশনের পর 29শে মার্চ পুলিশ জানায় যে তারা আসল খুনিকে খুঁজে পেয়ে গেছে, আর সে আর কেউ ছিল না, ছিল ডেভিড মন্টেনা। এবার ডেভিড এমন কাজ কেন করলো সেটা জানতে গেলে তোমাদেরকে জানিয়ে রাখি যে ডেভিডের সাথে ক্যারেলের সম্পর্কটা কিন্তু আর 5টা সাধারণ সম্পর্কর মতো ছিল না। তারা বিজনেস পার্টনার ছিল, সঙ্গে লাভ পার্টনার, সঙ্গে ক্যারেলের জন্য কিন্তু ডেভিড তার সংসার ভেঙে এসেছিল। ডেভিড যে ক্যারেলকে ভালোবাসতো না বা তাকে নিয়ে পজিটিভ ছিল না এমনটা নয়। ডেভিড যেহেতু জানতো যে ক্যারেল যা করছে তার থেকে তারা অর্থ উপার্জন করছে, তাই ডেভিড ক্যারেলকে অ্যালাউ করতো অন্য কারোর সাথে শুতে বা তার সাথে অ্যাডাল্ট ফটোগ্রাফি করতে বা ভিডিও করতে। কিন্তু তার মানে এই নয় যে ডেভিড ক্যারেলের প্রতি পজিটিভ ছিল না। ক্যারেল এই ইন্ডাস্ট্রিটা ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিল, আর এই ইন্ডাস্ট্রিটা ছেড়ে যদি ক্যারেল বেরিয়ে আসে তাহলে খুব স্বাভাবিকভাবে বিজনেসে লস হবে ডেভিডের। তাই এই দুটো দিক থেকেই দেখতে গেলে ডেভিডের কিন্তু যথেষ্ট রিজন আছে ক্যারেলকে হত্যা করার। কিন্তু ডেভিড সেখানে পুলিশকে জানায় যে সে ক্যারেলকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেনি। আমি আগেই জানিয়েছি যে তারা রিকোয়েস্টের ভিত্তিতে ফটোজ বা ভিডিওস আপলোড করত। এবার কিছু কিছু ক্ষেত্রে এই রিকোয়েস্টগুলো প্রিজার্ভ হতো, যেরকম ধরো বলছে যে গলা টিপে ধরতে হবে বা শ্বাসরোধ করতে হবে, এরকম কিছু রিকোয়েস্টও থাকতো। ক্যারেল চেয়েছিল যে সেটা ক্যারেল তার লাস্ট ভিডিওটা শুট করতে ডেভিডের সাথে গিয়েছিল,
যে সে সেই ভিডিওটা শ্যুট করবে আর তারপরে সে চিরতরে বিদায় নেবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি থেকে। তো সেই ভিডিওটা এমন ছিল যেখানে ডেভিড ক্যারেলের মুখে কিছু প্লাস্টিক বা কিছু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবে আর তাকে একটা হ্যামার দিয়ে একটা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করবে। ডেভিড জানায় ক্যারেল এই সমস্ত বিষয়ে রাজি ছিল, তাই সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়। আর সেই রিকোয়েস্টের ভিত্তিতে এমনও একটা পোর্শন আসে যেখানে ক্যারেল ডেভিডকে তার ফোনের লক অবধি খুলে দেবে। আর এইখানেই ডেভিড তার ফোনটা সে নিজের জেম্মায় নিয়ে নেয় এবং সেটাকে এভাবে চালাতে শুরু করে যাতে আর 5টা লোক মানে ক্যারেলের চেনা পরিচিত লোকেরা ভাবতে থাকে যে ক্যারেল বেঁচে আছে। ডেভিড জানায় যে এই ভিডিওটা চলাকালীন ক্যারেল অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে চলে আসে আর যখন ভিডিওটা শেষ হয় তখন সে যখন পর্দাটা বা ওই প্লাস্টিকটা সরায় তখন ক্যারেল প্রচন্ড ক্যারেলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সেই মর্মান্তিক সিচুয়েশন ডেভিড না দেখতে পেরে সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই সমস্ত ঘটনাটাই ডেভিড মিথ্যে বলে, কারণ ডেভিড নিজেই সেই রিকোয়েস্টটা পাঠিয়েছিল। ডেভিড প্রথমে পুরো প্ল্যানিং করে রাখে যে ক্যারেলকে কিভাবে সে হত্যা করবে এবং সে হত্যা করার পর সেই বডিটা স্টুডিওতেই রেখে দেয়। প্রায় 1 মাস সেই স্টুডিওতে যাওয়া আসা করতে থাকে। তারপরে সময় বুঝে সেটাকে টুকরো টুকরো করে কেটে জঙ্গলে ফেলে রেখে আসে। 24শে নভেম্বর 2022-এ এই কেসের হিয়ারিং শুরু হয়। ডেভিডের উকিল যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে ডেভিড ইচ্ছাকৃত এই ব্যাপারটা করেনি, এটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু প্রসিকিউটর এটা প্রুফ করে দেয় যে ডেভিড এটা ফুল ফ্লেজেড একটা প্ল্যান করে সে নিজেই রিকোয়েস্ট সাবমিট করে সে ক্যারেলকে হত্যা করে। 12 জুন 2023 এই জঘন্য অপরাধের জন্য ডেভিডের 30 বছরের শাস্তি হয়। আর ক্যারেলের বাচ্চা, ক্যারেলের এক্স বয়ফ্রেন্ড আর তার মাকেও কম্পেনসেশন দিতে হয়। তোমরা অনেকেই ক্যারেলকেও হয়তো অনেক কিছু বলবে, কারণ সে যে খুব স্টেডি ছিল এমনটা একেবারেই নয়। কিন্তু ক্যারেল যাই করুক না কেন এই তার পরিণতি এই রকম কখনোই আশা করা যায় না। তাহলে আজকের হোমিসাইড ডায়েরি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো, আর নতুন যদি কোনো কেস স্টাডিজ থাকে সেটা সম্পর্কেও জানিও যে কি তোমরা দেখতে চাও। আমি চেষ্টা করব আমার মতো করে সেটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করার। ভালো থেকো, সুস্থ থেকো আর চারিদিকে নজর রেখো।